আমি সীমান্ত ভাইয়ের বাসা থেকে এসে ভেঙে পড়লাম, ভেঙে চুরমার হয়ে গেলাম। বুকের ভিতর অসহনীয় তীব্র ব্যথা অনুভব করলাম। অপমান, মিথ্যা দোষারোপ, সম্পর্কের ভাঙনের কষ্টে জর্জরিত হৃদয় মন কিছুতে স্থির করতে পারছি না। কি করলে এই অস্থিরতার যন্ত্রণা থেকে নিস্তার পাব? অনেকক্ষণ কেঁদে কেটে ফুলিয়ে ফেলা মুখটা নিয়ে বেসিনের আয়নার সামনে দাঁড়াই। কীরকম পাগল পাগল লাগছে দেখতে। চোখে মুখে পানি ছিটিয়ে ধীরে ধীরে হেঁটে ব্যালকনিতে যাই। কিছুক্ষণ পর দেখলাম সুরভি আপা আমার পাশে দাঁড়িয়ে আছে। কখন এসেছে টের পাই না। তাকে দেখে আমার রাগ হলো, ক্ষোভ হলো। এক নজর তাকিয়ে মুখ ঘুরিয়ে নেই। তিনি নিচু স্বরে প্রশ্ন করে, সীমান্তদের বাসায় কেন গিয়েছিলি? কয়েকবার জিজ্ঞেস করলো, আমি উত্তর দিলাম না। আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে, নিজেকে শান্ত রাখলাম। সুরভি আপা আবার প্রশ্ন করলো, কি হয়েছে ওদের বাসায়? আমাদের ব্যাপারে বলে দিয়েছিস? অসহ্য, বিশ্রী, জঘন্য। শুনতে ইচ্ছে করছে না আর আমার এসব কথা। চেঁচিয়ে উঠলাম, তুমি যাবে এখান থেকে? যাও বলছি। আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না কখনো। সবসময় এরকম চিৎকার চেঁচামেচি করিস কেন? আমি তো তোকে ভালোভাবে। তুমি এখনও দাঁড়িয়ে আছো এখানে? আমি তোমাকে এখনই ধাক্কা দিয়ে ব্যালকনি থেকে ফেলে দেব। তোমাকে মার্ডার করে দেব। সুরভি আপা কীরকম ঘাবড়ে অতি দ্রুত চলে গেল। এই ঘটনার পর সীমান্ত ভাইদের বাসায় কি হয়েছে তা আমার জানা নেই, তবে ধারণা করতে পারছি খুবই ভয়াবহ অবস্থা হয়েছে। আমাদের বাসায় শুধু একটা ব্যাপারই হলো এ নিয়ে। নানু সকলকে ডেকে জড়ো করে বললেন, সীমান্তর সাথে জেনিতের যে বিয়ের প্রসঙ্গটা তুলেছিলাম সেটা বাদ, এ ব্যাপারে আর কেউ মুখে আনবে না। বড়মামি বললেন, বিয়ের কথা তুলেছেন আপনি, বাদও দিতে বলছেন আপনি, আমরা আর কি বলবো? আমরা দর্শক, দেখে যাই শুধু, ভিতরের খবর তো জানি না। বড় মামির স্বভাবই হলো সব ব্যাপারে একরকম খোঁচা মেরে কথা বলা। নানুর চেহারা কঠিন হয়ে গেল। চাপা রাগ নিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিতরের খবর মানে? কি জানতে চাও তুমি বলো? জেনিত এই প্রস্তাবে রাজি না, তাই বাদ। কোথায় কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? বড় মামা মামিকে বললেন, আমি খেয়াল করেছি জেনিতের সব ব্যাপারে তুমি এভাবে কথা বলো কেন? ওকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? যাও, তুমি এখান থেকে যাও, পরিবেশ নষ্ট করো না। অপমানে বড় মামির মুখ থমথমে হয়ে গেল। তিনি উঠে চলে গেলেন। এরপর বড় মামা নানুকে বললেন, সেদিন আপনিই বলেছিলেন জেনিথেরও সীমান্তকে পছন্দ, পারলে তখনই বিয়ে দিয়ে দেন। আজ হঠাৎ এরকম কেন বলছেন? কোনো সমস্যা হয়েছে? আমরা বাসার মানুষ, কোনো সমস্যা হলে আমরা জানতে পারি না? নানু বড় মামাকে বললেন, কোনো সমস্যা হয়নি, এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আর শোন, তোর বউকে বলবি আমার সামনে ভেবেচিন্তে কথা বলতে। নানুকে সীমান্ত ভাই আর সুরভি আপার প্রেমের কথাটা বাসার কাউকে বলতে নিষেধ করেছি আমি। নানু আমার নিষেধ মানলেন। সীমান্ত ভাইয়ের বাসা থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, অথচ তিনি পছন্দ করেন সুরভি আপাকে। এই ব্যাপারটা বাসায় জানলে আমি ভীষণ অপমান বোধ করব। আমার দাম্ভিকতা, উচ্চ মুখ খাটো হয়ে যাবে তাদের কাছে। মামিরা পিছনে পিছনে আমাকে নিয়ে উপহাস করবে। এখন এসব গোপন করলেও পরে নিশ্চয়ই সবাই জেনে যাবে ভেবেই আমার কীরকম গা গুলিয়ে আসছে। মেজো মামি বিড়বিড় করে বললেন, আমাদের জানাতে এত অসুবিধা? তাহলে প্রতিদিন আমাদেরকে ডেকে এভাবে সভা বানানোর কি দরকার? আমার ছোট ফুপি অস্ট্রেলিয়া থাকেন বহু বছর ধরে, খুব একটা বাংলাদেশে আসেন না। আমি তাকে হাতে গোনা কয়েকবার দেখেছি। প্রচণ্ড মন খারাপে খাওয়া দাওয়া ভুলে ক্লান্ত হয়ে ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে অস্পষ্টভাবে শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে। গলাটা পরিচিত, আমার সব ফুপুদের গলার স্বর প্রায় একরকম শুনতে। আমি চোখ মেলে তাকে ছোট ফুপুকে দেখে চমকে গেলাম। সঙ্গে ফুপা আর তাদের একমাত্র ছেলে জালিম ভাইয়াও এসেছে। জালিম ভাইয়াকে আমার খুব ভালো মনে আছে, ছোটবেলায় আমাকে ভীষণ খ্যাপাতো, সেজন্য আমি তাকে অপছন্দ করতাম। ফুপু উচ্ছ্বসিত হয়ে আমাকে জড়িয়ে ধরলেন, তুমি কত বড় হয়ে গেছো জেনিত, আমি তো তোমাকে এখনও সেই ছোটই কল্পনা করি। ফুপুর সাথে আসা যাওয়া যোগাযোগ কম থাকায় আমার কেমন সংকোচ হলো। তারা তো উচ্ছ্বাসের বিপরীতে আমি যে কি জিজ্ঞেস করব ভেবে পাই না। অনেকক্ষণ তাকিয়ে থেকে বললাম, কেমন আছো তোমরা? এইভাবে না বলে হঠাৎ আসলে, বসো, আমি নানুকে ডেকে আনছি।
জালিম ভাইয়া বললেন, তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম। তুমি তো সারপ্রাইজড হলেই না, উল্টো এমনভাবে তাকিয়ে আছো যেন আমাদের চিনতে অসুবিধা হচ্ছে। আমি হেসে বলি, ধুর, কি বলছো? মোটেও চিনতে অসুবিধা হয়নি। হঠাৎ ঘুম ভেঙেছে তো, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। জালিম ভাইও হেসে বললেন, তুমি কত বড় হয়ে গেছো। সেই কবে তোমার জন্ম হলো? হাসপাতালে গিয়ে কাঁথায় পেঁচিয়ে তোমাকে কোলে নিতে আমার জামাকাপড় নষ্ট করে দিয়েছ। আমি লজ্জা পেলাম। এই বদলোক কখনো শুধরাবে না। ফুপু বললেন, এত বছর পর দেখা হলো ওর সাথে, তুই আর বলার কিছু খুঁজে পেলি না, এটাই মনে আসলো? আম্মু ওকে দেখলে আমার এসব কথাই মাথায় আসে। ওকে কোলে নিলেই আমার কাপড় নষ্ট করে দিত। তুই এখন এসব বলে ওকে লজ্জা দিস না তো। জালিম ভাইয়া হো হো করে হেসে ওঠে। আমি বিরক্ত হয়ে নানুকে ডাকতে চলে যাই। নানু আসে, তাদের সাথে গল্প করে, বড় মামিকে ডেকে নাস্তা তৈরি করতে বলে। ফুপু বলল, জেনিত, আমরা থাকবো না বেশিক্ষণ, তোমাকে নিতে এসেছি, তুমি এখন আমাদের সাথে যাবে। অনেক বছর বাদে আমরা সব ভাই বোনেরা একসঙ্গে হয়েছি। নানু বললেন, তা না হয় যাবে, কিন্তু আজ যে তোমরা কিছুতেই যেতে পারবে না, এত বছর পর এসেছ। কতদিন থাকবে বাংলাদেশে? এবার বেশ কয়েকদিন থাকা পড়বে। ছেলের বিয়ে দিতে এসেছি। আপনার খোঁজে ভালো কোনো মেয়ে থাকলে জানাবেন। জামিল অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছে, ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন জব করছে। আমি হাসতে হাসতে জামিল ভাইয়াকে বললাম, অস্ট্রেলিয়ার মেয়েরা তোমাকে পাত্তা দিল না বুঝি, সেজন্য আসছে বাংলাদেশে? পত্রিকা পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়ে দাও, নয়তো তোমার জন্য মেয়ে পাওয়া যাবে না। ভালো বুদ্ধি দিয়েছ, কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও যদি পাত্রী না পাই, তখন তো তোমাকে বিয়ে করা ছাড়া উপায় থাকবে না। এই লোক দেখছে আমার থেকে এক কাঠি সরেস, তার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। আমি চুপ করে গেলাম। এর ভিতর বড় মামি নাস্তা নিয়ে আসলো, ছোট মামি গেস্ট রুম গোছাতে ব্যস্ত। নানুর অনুরোধে ফুপু একদিন থাকতে রাজি হয়েছে। দুপুরে তাদের জন্য বিরাট আয়োজন করা হয়েছে, টেবিলে ভর্তি খাবার সাজানো। আমি অল্প খেয়ে উঠে গেলাম। সীমান্ত ভাইদের বাসার সেই ঘটনা মাথা থেকে নামাতে পারছি না কিছুতেই। দুপুরে খাওয়া দাওয়া শেষে ফুপুরা বিশ্রাম নিচ্ছে। বড় মামিকে দেখলাম নানুকে আলাদা ডেকে নিল। মুখ দেখে মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবে। মামি নানুকে বলছেন, জামিল ছেলেটাকে খুব ভালো লেগেছে মা, অস্ট্রেলিয়া থাকছে, সেখানে জব করছে। নানু বোধহয় বুঝে উঠতে পারছে না মামি এসব কথা কেন বলছে, তাই তিনি চুপ থাকলেন। মামি বললেন, জামিলের জন্য তো আপনাকে মেয়ে খুঁজতে বললাম। হ্যাঁ, সুরভির কথা বলুন, আপনি ওনাদের, খুব ভালো সম্বন্ধ হবে। সুরভির বাবার সাথে আলাপ করেছ? হ্যাঁ, করেছি। তিনি বলেছেন জেনিতের ফুপুরা যদি আগ্রহ করে প্রস্তাবে তাহলে আপত্তি নেই। সুরভিকে জিজ্ঞেস করে নিয়েছ? ওকে কি জিজ্ঞেস করব? ও কি ওর বাপের সিদ্ধান্তের ওপর না বলতে পারবে নাকি? আপনি ওনাদের সাথে কথা বলুন এক্ষুনি, অন্য জায়গায় মেয়ে পছন্দ করে ফেলে যদি আবার। আমার মাথায় ঘুরে গেল। উফ, ঘটনা কোথার থেকে কোথায় গড়াচ্ছে। এসব নিয়ে বেশি ভাবার সময় পেলাম না। মেজো মামা আমাকে ডেকে বললেন, জেনিত, সীমান্ত এসেছেন, সামনের রুমে বসে আছে, তোকে ডাকছে। আমি খুব বিস্মিত হলাম। সীমান্ত ভাই আমাদের বাসায় এসে আমাকে ডাকছে? এরকম তো হওয়ার কথা না। আমি রাজ্যের বিস্ময় নিয়ে গেলাম। তার সামনে যাওয়াই বোধ হয় আমার অনুচিত, কিন্তু বাসায় এসে ডাকছে সেজন্য আর না গিয়ে পারলাম না। তিনি আমাকে দেখে গম্ভীর গলায় বললেন, ওই দিনের ঘটনা নিয়ে মা খুব উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে আছে, তোমাকে যেতে বলেছে, তুমি যাবে আমার সঙ্গে? আমি থেমে রইলাম। আন্টির অসুস্থতার কথা শুনে আমার মন আনচান করে ওঠে। আমি কি যাব? আমার যাওয়া উচিত, নাকি শক্ত মুখে না বলা উচিত? আন্টি তো আমার কেউ না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সীমান্ত ভাই বললেন, চুপ করে আসছো কেন? এর মানে কি যাবে না? আন্টি অসুস্থ, আমাকে যেতে বলেছে, আমি কিভাবে শক্ত মুখে না করি? কিন্তু যে বিশ্রী ঘটনা ঘটে গেছে। সীমান্ত ভাই আবার জিজ্ঞেস করলেন, যাবে না তাই তো? আচ্ছা। তার সাথে কথা বলতেও আমার আত্মসম্মানে লাগছে, তবু বললাম, হাসপাতালের ঠিকানাটা দেন। আমি যাব, তবে একা। তার সাথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সীমান্ত ভাই ঠিকানাটা দিয়ে চলে গেলেন। আমি হাসপাতালে যাওয়ার জন্য রেডি হলাম। ফুপু আর জামিল ভাইয়াকে বলতে যাব, এর ভিতর দেখলাম জামিল ভাইয়া নিজে এসেছেন। এসে জিজ্ঞেস করলেন, তোমার কি মন খারাপ জেনিত? চোখ মুখ এমন কেন? ব্যাপার কি? প্রেম ঘটিত সমস্যা নাকি? আমি একটু হাসার চেষ্টা করে বললাম, না না, ওসব ব্যাপারে আমি নেই, শরীরটা একটু খারাপ লাগছে।
তুমি কি কোথাও বের হচ্ছ নাকি? ভাবছিলাম তো বিকালে কাজিনরা সবাই মিলে একটু বের হব। এই মুহূর্তে হাসপাতালে যাওয়াটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। জামিল ভাইয়াকে বললাম, আমার তো খুবই জরুরি একটা কাজ আছে আজকে, কালকে বের হলে হয় না? জামিল ভাইয়া হতাশ হয়ে বললেন, এত বছর পর আসলাম, সবাই মিলে একটু মজা মস্তি করব, এর চেয়ে জরুরি কী কাজ তোমার? আমারও সবার সাথে দেখা করতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু হাসপাতালে যাব একজনকে দেখতে। কাকে দেখতে যাবে? কে অসুস্থ? আমার পাশের বাসার এক আন্টি, আমার সাথে ভালো সম্পর্ক খুব। পাশের বাসার আন্টিদের সাথেও কারো ভালো সম্পর্ক থাকে? বলেই জামিল ভাইয়া হাসলেন, তারপর বললেন, আচ্ছা চলো আমিও তোমার সাথে যাই, বাসায় বিরক্ত লাগছে, আম্মু নাকি আজকে এখানেই থাকবে। ঠিক আছে চলো। আমি জামিল ভাইয়াকে সঙ্গে নিয়ে প্রাইভেটে করে গেলাম হাসপাতালে। গিয়ে বোকা হয়ে গেলাম। সীমান্ত ভাই শুধু হাসপাতালের ঠিকানা দিয়েছে, আর তো কিছু বলেনি। কেবিন নাম্বার, ফ্লোর নাম্বার কিছুই জানি না। আমিও তখন খেয়াল করিনি। ঠিকানাকে ওইভাবে দেয়? বুদ্ধিমান সীমান্ত ভাই সুরভি আপার সাথে প্রেম করে গবেট হয়ে যাচ্ছে বোধ হয়। এখন কি করব? সীমান্ত ভাইয়ের কাছে ফোন দিয়ে জানবো? তার নাম্বার আমি ফোন থেকে মুছে দিয়েছি। মুখস্থ আছে যদিও, কিন্তু আমি তার কাছে কখনই কল দেব না আর। আন্টির নম্বর এখনও ফোনে রাখছি। আন্টি কি ফোন ধরার মতো অবস্থায় আছে? শেষ পর্যন্ত তাকেই কল দিলাম। সীমান্ত ভাই ধরলেন, খুব বিরক্ত হলাম, তবুও কেবিনের নাম্বার জিজ্ঞেস করলাম। গিয়ে দেখি আঙ্কেল আন্টির পাশে বসা। সীমান্ত ভাই ঔষধ কিনতে গেছে, আন্টি ঘুমাচ্ছে। ভীষণ অসুস্থ লাগছে দেখে আমার খারাপ লাগলো। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তার এই অবস্থার জন্য কি আমি দেই? জানি না। আঙ্কেল আমাকে দেখে আন্টিকে ডাকতে লাগলো। আমি বললাম, ঘুমাক, জাগানোর দরকার নেই, আমি আবার আসবো। আন্টির শরীরে এখন কি অবস্থা? তোমার আন্টি ঘুমানোর আগে বলেছে তুমি আসলে জাগাতে। শরীর তো যেমন দেখছো তেমনই আছে। সীমান্ত ভাইয়ের ব্যাপার, আন্টির অসুস্থতা, সব মিলিয়ে আঙ্কেলকে খুব মনমরা লাগছে। আন্টির ঘুম ভেঙেছে, আমি গিয়ে তার পাশে বসলাম। জামিল ভাইয়া কেবিনের বাইরে, ভিতরে আসতে বলেছে, আসেননি। সীমান্ত ভাই ওষুধ নিয়ে আসলেন। আন্টি আমাকে দুর্বল গলায় বললেন, আমার খুব অপরাধ বোধ কাজ করছে জেনিত। তুই দুঃখ পেলি, অপমান হলি, ওই ঘটনার পর থেকে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলেটা এমন হয়ে গেল আমি কখনো ভাবতে পারিনি, বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সীমান্ত ভাই মাথা নিচু করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন পাশেই। আমি আন্টিকে বোঝাতে চেষ্টা করলাম, আমি কোনো কষ্ট পাইনি। বললাম, এই সামান্য ব্যাপার নিয়ে এত ভাবছ কেন? আমি অতটা কষ্ট পাইনি যতটা তুমি ভাবছ। এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলো, শরীর ঠিক হয়ে যাবে। তুই সামান্য বললেই ব্যাপারটা সামান্য হয়ে যাবে না। আমি জানি তোর সাথে আমরা খুব খারাপ করেছি, এসব আর বলো না তো। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে, কিন্তু এভাবে হাসপাতালের বিছানায় পড়ে থাকার মতো কিছু কি হয়েছে? হয়েছে, তুই বুঝবি না। আমার একটাই ছেলে, আমি সবসময় আমার ছেলেকে নিয়ে গর্ব করতাম, কিন্তু ওর অমন অবনতি। এই পর্যায়ে সীমান্ত ভাই আন্টির দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। কীরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্টি আসলে তার ভদ্র বুদ্ধিমান ছেলের অমন বোকা বোকা কাণ্ডে ভীষণ ধাক্কা খেয়েছে। আগে থেকেই তার হার্টে সমস্যা। ছেলের এমন আচরণ দেখে হার্টটা বিকল হয়ে যায়নি এই অনেক। আমি আন্টির পাশে আরও কিছুক্ষণ বসে থেকে চলে আসলাম। তিনি আমাকে সারা বিকাল থাকতে বললেন। আমার সাথে কথা বলে নাকি নিজেকে একটু হালকা লাগছে। আমারও আন্টিকে সঙ্গ দিতে ইচ্ছে হলেও থাকতে পারলাম না, কারণ জামিল ভাইয়া অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছেন। হাসপাতাল থেকে বের হয়ে মনটা আরও খারাপ হয়ে গেল। আমার মন চাঙ্গা করার জন্য জামিল ভাইয়া আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। দুইজন ভরপেট খাওয়া দাওয়া করে বাসায় গেলাম, কিন্তু আমার মন ভালো হলো না। জামিল ভাইয়া মানুষটা হাসি খুশি, মার্জিত ব্যবহার, দেখতেও ভালো। বিদেশ থাকতে থাকতে চেহারা একদম বিদেশিদের মতো লাগছে, ধবধবে ফর্সা গায়ের রং। বাসায় যাওয়ার পর নানু আমাকে ডেকে পাঠালেন। আমার সাথে খুব জরুরি আলাপ আছে নাকি? কি জরুরি আলাপ তা এখনও বুঝতে পারছি না। যেতে জিজ্ঞেস করলেন, সীমান্তর মায়ের কি অবস্থা? ছেলের কাণ্ড কারখানা দেখে অবস্থা খারাপ তার। আচ্ছা শোন, তোকে একটা কথা বলতে ডেকেছি, শুনলে তুই অবাক হয়ে যাবি। আমি গাছাড়াভাবে বললাম, বলো দেখি, অবাক হই কি না। তোর মামি সুরভিকে জামিলের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছে। এই কথা তো আগেই শুনেছি, তাই অবাক হতে পারলাম না। তারপর কি হয়েছে? তোর মামাও রাজি, সুরভিও তেমন অমত করল না। তুইও তো বললি সীমান্তের সাথে ওর নাকি প্রেম। আমার চোখ বড় বড় হয়ে গেল। ভীষণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম,
বলছো কি তুমি? সুরভি আপা সত্যি আমোদ করেনি? তার সাথে এই ব্যাপারে কি কথা হয়েছে? তোর মামি আমাকে বলেছে এই ব্যাপারে জামিলের মায়ের সাথে আলাপ করতে। আমি তাকে বলেছি আলাপ করার আগে সুরভিকে জিজ্ঞেস করে নাও একবার। আজকালকার ছেলেমেয়ে কোথায় কাকে আবার পছন্দ করে রেখেছে। আলাপ করার পর দেখা গেল তারা রাজি হয়েছে, কিন্তু সুরভি রাজি না। তাহলে ব্যাপারটা তো ভালো দেখাবে না। তারপর কি হলো? তারপর আর কি, তোর মামি সুরভিকে জিজ্ঞেস করলো। ও বলেছে তোমরা যা ভালো মনে করো তাই করো। এসব শুনে সত্যি এখন আমার মাথায় চক্কর দিচ্ছে। মানে কি এসবের? সুরভি আপাতত দেখছি পুরাই গোল্ড ডিগার। সীমান্ত ভাই সব দিক থেকেই খুব ভালো, কিন্তু জামিল ভাইয়ের জীবন আরও বেশি চাকচিক্যময়, লোভনীয়। সীমান্ত ভাইয়ের ওপর রাগ করে বলছি না, এটাই সত্যি। তার উপর জামিল ভাইয়ারা অস্ট্রেলিয়ার নাগরিক। এসব দেখে সুরভি আপা গলে গেছে একদম। যে মেয়ে সীমান্ত ভাইয়ের সাথে প্রেম থাকা অবস্থায় অন্য ছেলের সাথে হোটেলে যেতে পারে, তার থেকে এসব অনাকাঙ্ক্ষিত কিছু না। তবু আমার অবাক লাগছে। সীমান্ত ভাইয়ের ওপর দয়া হচ্ছে, এতটা প্রতারিত হচ্ছেন তিনি। নানু আমাকে বললেন, এখন তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোর ফুপুর কাছে আমরা এত আগ্রহ করে যদি বিয়ের প্রস্তাব দেই, ব্যাপারটা কেমন একটু দেখায় না? যদি না বলে তো খুব অপমানজনক হবে। তোর ফুপু তো তোকে বলেছে ছেলের জন্য মেয়ে খুঁজতে। তুই তাকে সুরভির কথা বল। তুই বললে তেমন কোনো সমস্যা বা ব্যাপার হবে না। অসম্ভব, কখনই না। তোমার এই নাতনিকে আমার ফুপুর ছেলের বউ করার জন্য বলবো? বিয়ের পর জামিল ভাইয়ের চেয়ে ভালো ছেলে পেলে তাকেও ছেড়ে যাবে নিশ্চিত। এই কথা আর আমাকে বলবে না। জেনিত, তুই সব কী বলছিস? বিয়ের আগে আজকালকার ছেলেমেয়েদের সম্পর্ক থাকেই, বিয়ের পর সব ঠিক হয়ে যায়। তুমি বিষয়টা যতটা হালকাভাবে নিচ্ছ ততটা হালকা নয়। তুমি জানো সীমান্ত ভাই সুরভি আপার জন্য তার বাসায় কত ঝামেলা করছে, আর সেই সুরভি আপা কিনা জামিল ভাইকে দেখে গলে গেল। তোমার নাতনির সাথে যার বিয়ে হবে তার জীবনে ছাই হয়ে যাবে। আমি জেনে শুনে আমার ফুপুর এত খারাপ করতে পারবো না। সীমান্ত ভাইয়ের খারাপও আমি চাই না, কিন্তু সে আমার কোনো কথায় বিশ্বাস করবে না। সে অন্ধের মতো সুরভি আপাকে বিশ্বাস করবে। নানু চিন্তিত হয়ে বললেন, তো এখন কি করব? তোর মামি আমাকে বলতে বলেছে, না বললে সে কি ভাববে? আবার বলে বসবে আমরা সুরভির ভালো চাই না। তোমার যা ইচ্ছা হয় করো। এই বলে আমি চলে আসলাম। সুরভি আপার ওপর আমার এত রাগ চাপছে। অবশ্য সুরভি আপা আর জামিল ভাইয়া বিয়ে হলে সীমান্ত ভাই আমাকে যে অপমান করেছে তা শোধ হয়ে যাবে। তখন হয়তো তার মায়ের ইচ্ছাতে আমাকে বিয়ে করতে বাধ্য হবে। কিন্তু তাকে পাওয়ার এত বেপরোয়া লোভ আমার এখন আর নেই। তাছাড়া জামিল ভাইয়ের জীবনটাও ছারখার করতে পারবো না। সুরভি আপার সাথে কথা বলার ইচ্ছে আমার নাই, তবুও তাকে কিছু কড়া কথা না বললেই নয়। আমি গিয়ে তার দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। সুরভি আপা দ্রুত এসে দরজা খোলে। আমি বললাম, কি সমস্যা তোমার? তুমি নাকি ফুপুকে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে কোনো অমত করনি? তুই কি এটা নিয়েও এখন ঝামেলা করবি? আমার জীবনের সিদ্ধান্ত তোকে জিজ্ঞেস করে নেব? হ্যাঁ, অবশ্যই ঝামেলা করব। জামিল ভাইয়া তো এখন সীমান্ত ভাইয়ের চেয়ে ভালো অপশন তোমার জন্য, তাই না? জামিল ভাইয়াকে বিয়ে করে অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখছ। গোল্ড ডিগার। মুখ সামলে কথা বল জেনিত। তোর যা ইচ্ছে তাই বলবি? অনেক সহ্য করেছি তোকে। আজকে আমি আব্বু আম্মুকে জানাবো। আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু বলছি না। তুমি যাও গিয়ে বলো, শুরু করো। এই কথা বলতেই সুরভি আপার তেজ কমে যায়, তবুও তেজ দেখানোর চেষ্টা করে বলল, তোর যা গিয়ে ইচ্ছে বল সবাইকে। হ্যাঁ, আমি গোল্ড ডিগার। তোর সমস্যা? আমার ব্যাপারে তুই নাক গলাতে আসিস কেন? আসছি কারণ আমি আমার ফুপুর ক্ষতি চাই না। সুরভি আপা আমার সাথে উল্টাপাল্টা তর্ক করা শুরু করলেন। তুই মানুষের ভালো চাওয়া শুরু করলি কবে থেকে? তোর জন্য সীমান্তর সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে, ওর বাসায় ঝামেলা হচ্ছে। আমি এখন নিজের জীবনে শান্তি চাই, আর ঝামেলা বাড়াতে চাই না। সীমান্তর মা তোকে ছেলের বউ করতে যাচ্ছে। যা গিয়ে সীমান্তর গলায় ঝুলে পড়। হ্যাঁ, এখন অস্ট্রেলিয়া যেতে পারলেই তোমার জীবনে শান্তি হবে। সীমান্ত ভাইয়ের সাথে সম্পর্ক খারাপের বাহানা দিচ্ছ। নিজেদের অজান্তে আমরা গলা ছেড়ে ঝগড়া করা শুরু করলাম। বাসার সকলে ছুটে এসেছে, তাদের দেখে দুজনেই চুপ হয়ে গেলাম। মেজো মামা বললেন, তোরা ঝগড়া করছিস কেন এভাবে? কি হয়েছে? কী সমস্যা বলতো? আমার মাথা ভীষণ গরম। কাউকে কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। তারপর সকলে সুরভি আপাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, কিন্তু সেও মুখ খুলল না। মুখ খুললে তারই বিপদ বাড়বে। তবে সবার ধারণা দোষ আমারই, কারণ
বারবার আমি আগে ঝগড়া শুরু করি। আমি সুরভি আপার ব্যাপারে কাউকে কিছু বলতে পারছি না। সবাই যদি সীমান্ত ভাইয়ের মতো আমাকেই বলে যে আমি সব মিথ্যা দোষারোপ করছি। যত যাই হোক, বাস্তবতা হলো সুরভি আপা এই বাড়ির মেয়ে, এটা আমার বাড়ি না। এখানে সবাই সুরভি আপার পক্ষে কথা বলবে, তার ব্যাপারে বদনাম শুনতে কারোরই ভালো লাগবে না। আমার ঝগড়ার শব্দ ফুপুর কানেও পৌঁছালো। জামিল ভাইয়া আমাকে বললেন, সে তুমি এভাবে ঝগড়া করো? না জেনে সি বলো না তো, ঝগড়া করার যথেষ্ট কারণ আছে। সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকো, মন খারাপ করে থাকো, আবার এভাবে ঝগড়া করো, এসব তো খুব খারাপ। আমি রাগ করে বললাম, হ্যাঁ এসব খুব খারাপ, আমি নিজেও খারাপ, যাও আমার সাথে কথা বলবে না। এর ভিতর ফুপু এসে বললেন, জেনিত এখানেও কি ঝগড়া শুরু করেছ? না, তোমার ছেলে আমার সাথে ঝগড়া করার চেষ্টা করছে। ফুপু আমাকে বললেন, তুমি নাকি সুরভি ওদের সাথে খুব অন্যায় আচরণ করো, কারো কথা শোনো না, তোমার নামে এত নালিশ কেন? কে বলছে তোমাকে এসব? কেন, তার সাথে গিয়ে কি এখন আবার ঝগড়া শুরু করবে? এইচএসসির পর তোমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাব, এখানে থেকে বিগড়ে গেছে খুব। ওরা আমার ব্যাপারে সবসময় বাড়িয়ে বলে, তুমি ওদের কথা বিশ্বাস করো না। তোমার সাথে ওদের এত শত্রুতা? হ্যাঁ, ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমোতে গেলাম। সীমান্ত ভাইয়ের কড়া বিশ্রী অপমান, আন্টির অসুস্থতা, জামিল ভাইয়ের ব্যাপারে সুরভি আপার হ্যাঁ বলা, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আমার ঘুমে খুব বিরক্ত করলো। আমি মনে প্রাণে চাইলাম সীমান্ত ভাই যেন কোনোভাবে জেনে যায় যে সুরভি আপা এখন অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তিনি কিভাবে জানবেন? বাসার কেউ তো এসব ব্যাপারে বাইরের মানুষের কাছে বলতে যাবে না, আর আমার লজ্জা থাকলে তার সঙ্গে কখনোই কথাই বলবো না। এসব ব্যাপার বলাতে দূরে থাক। সুরভি আপাকে দেখলাম ফুপুদের সামনে খুব সেজেগুজে ঘুরঘুর করছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুপু আর জামিল ভাইয়ের নজরে পড়ার চেষ্টা করছেন। জামিল ভাইয়াকে স্পেশাল চা করেও নাকি খাইয়েছে। আমি মনে মনে খুব হাসছি। নানু পড়েছে মহা মুশকিলে। মামি সারাদিন ঘ্যান ঘ্যান করে চলছে তার কানের কাছে, কিন্তু নানু নিজে থেকে গিয়ে আর তো ফুপুকে বিয়ের প্রস্তাব দিতে পারে না। আগে বলেছি আমার দাদা বাড়ি আর নানা বাড়ির লোকজনের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। এভাবে আগ বাড়িয়ে বিয়ের কথা বলা মানে তাদের কাছে কিছুটা খাটো হয়ে যাওয়া। আমার নানু নিজে খাটো হতে রাজি নন। সহজ সমাধান হচ্ছে আমাকে দিয়ে বলানো, কিন্তু আমি তো নিজের সিদ্ধান্তে অনড়, কখনই বলবো না। ফুপু চলে যাবেন, নানুর অনুরোধে একদিন ছিলেন। বিয়ের প্রস্তাব দেওয়া হলো না। বড় মামি আমার ওপর নাকি ভীষণ রেগে আছে, বলছে আমি তার মেয়ের ভালো কখনই চাইনি। এসব কথা অবশ্য আমার সামনে না বললেও আমার কানে এসেছে। মামির কথার প্রতিবাদ করতে গেলাম না, এত ভালো পাত্র হাতছাড়া হয়ে যাচ্ছে, দুঃখে এইটুকু বলতেই পারে। জামিল ভাইয়া আমাকে আগেই বলেছেন, কাল তুমি আমাদের সাথে যাবে। তারা যাওয়ার সময় এসে দেখে আমি এখনও রেডি হইনি। কি ব্যাপার, তুমি যাবে না? এখনও রেডি হচ্ছ না? আমি প্রথমে তাদের সাথে যাওয়ার কথা ভাবলেও পরে অন্য চিন্তায় মাথায় আসলো, আন্টি নাকি এখনও হাসপাতালে, আমার তো আরেকবার তাকে গিয়ে দেখা করা উচিত। সুস্থ না হলে আর যাব না। জামিল ভাইয়াকে বললাম, ভাইয়া আমি বিকালে যাব, বিকালে তুমি এসে আমাকে নিয়ে যেও। এখন কি সমস্যা যেতে? তুমি তো আমাদেরকে পাত্তাই দিচ্ছ না। ফুপু তোমার ছেলেকে উল্টাপাল্টা বলতে নিষেধ করো, আমার একটা কাজ আছে। ফুপু জামিল ভাইয়াকে বললেন, আচ্ছা তুই বিকালে ওকে এসে নিয়ে যাস। ফুপুরা চলে গেলেন, আমি গেলাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে এসে দেখে আন্টির অবস্থার উন্নতি হয়েছে। তিনি আজকে বাসায় যাবেন, আমাকে দেখে খুব খুশি হলেন। আন্টিকে আজ ভীষণ খুশি খুশি লাগছে। অবশেষে সুস্থ হলে তুমি, তাহলে দেখো ভালো লাগছে। আন্টি একটু হেসে বললেন, হ্যাঁ রে, শরীরটা এত খারাপ হয়েছিল, বুকটা ধরফর করে মনে হচ্ছে মারাই যাব। তোমার তো হার্টের সমস্যা, অযথা চিন্তা ভাবনা করো না। সীমান্ত ভাই বেডের এক পাশে ঝিম করে বসে আছে, আমি অন্য পাশে। তিনি আমার দিকে একবার তাকালেনও না। রুমে এসে কে ঢুকলো কে না ঢুকলো সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। সুরভি আপার সাথে প্রেম ভেঙে টেঙে গেল নাকি? আন্টি বললেন, আমরা একটু পরে বের হব, তুই আমাদের সাথে যাস। তোমাদের সাথে কোথায় যাব? আমি স্কুটার নিয়ে এসেছি। ঠিক আছে, আমি তোর স্কুটারে যাব। সীমান্ত ভাই বিরক্ত হয়ে তাকে বললেন, কিসের স্কুটারে যাবে তুমি? আমার সাথে যাবে। তারপর আমাকে বললেন, তোমার সাথে আমার কথা আছে, তুমি সময় করে আমাদের বাসায় এসো। আমি খুব শক্ত মুখে বললাম, আপনাদের সাথে আমার আর কোনো ব্যাপারই কোনো কথা নেই। আন্টি আমাকে নিয়ে অপরাধ বোধে ভুগছেন বলে হাসপাতালে এসেছি। এখন তো আন্টি সুস্থ হয়েছে, এখন আমি আর ধারের কাছেও আসবো না।
আমি আপনাদের থেকে দূরে থাকতে চাই। আমার এতগুলো কথার বিপরীতে তেমন কোনো প্রতিক্রিয়া ছাড়াই সীমান্ত ভাই বললেন, জরুরি দরকার, এসো একবার। কি অদ্ভুত, এদের হাবভাব আমি বুঝতে পারছি না। আন্টি জেদ করে শেষে আমার স্কুটারই আসলেন। সীমান্ত ভাই আলাদাভাবে এসেছেন। তিনি আমাদের আগেই বাসায় পৌঁছে গেছে, আন্টির জন্য গেটের সামনে অপেক্ষা করছেন। আমি আর আন্টি একটু খাওয়া দাওয়া করেছি, তাই দেরি হয়েছে। আন্টি ভীষণ অনুরোধ করছেন খেতে, তাই খেয়েছি। স্কুটার বাসার সামনে থামাতে আন্টি বললেন, সীমান্ত তোকে কী যেন কথা শুনতে বলল না, আসিস কিন্তু। আমি কোনো উত্তর না দিয়ে চলে আসলাম। বাসার সামনে এসে চোখ পড়ল বারান্দার দিকে। সুরভি আপা এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আমাদের দেখেছেন, অথচ তিনি পারলে এখনই গিয়ে জামিল ভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসে পড়ে। আবার সীমান্ত ভাইয়ের দিকেও নজর রাখছে। বাসায় ঢোকার সাথে সাথে বড় মামি আমাকে বেশ চেপে ধরলেন, বললেন, জেনিত, তোকে যে তোর নানু সুরভির কথা বলতে বলল তোর ফুপুকে, তুই সামান্য কথাটুকু বললে তোর কি হতো? বড় মামাও সামনে, মামা হয়তো একটু বেজার হয়েছেন, নয়তো মামার সামনে বসে আমাকে এমন শক্ত গলায় কথা বলার সাহস মামির নেই। আমি বললাম, দেখো ফুপু আর জামিল ভাইয়া তো সুরভি আমাকে দেখেছে, তাদের পছন্দ হলে তারা নিজেরাই বলতো, অপছন্দ হওয়ার মতো কি আছে? এত কথা বাদ দে, তুই নিজে একবার বললে কি হতো সেটা বল। আমি বিরক্ত মুখে বললাম, আমার ইচ্ছে হয়নি বলিনি, তোমরা নিজেরা বলো, সমস্যা কি? মামি বললেন, তোর ইচ্ছে হবে কিভাবে, তুই তো করো ভালো চাস না। এই বাড়িতে বড় মামার সামনে বসে কেউ আমাকে কিছু বলার সাহস পায় না, হঠাৎ মামির এত সাহস হয়ে গেল, তার মানে মামাও আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন। সব জায়গায় আমি অযথা ফেসে যাচ্ছি। মামির কথার কোনো প্রত্যুত্তর না করে চলে আসলাম। ভালো লাগছে না আর এই ঝামেলা। রুমে এসে নিজের ব্যাগ ট্যাগ গুছিয়ে কাউকে কিছু না বলে দাদু বাড়ি চলে আসি। আমার সব চাচা ফুপুরা একত্রে হয়েছেন এবার। তাদের মধ্যে থেকে আমার খুব ভালো লাগছে। এখানে আমাকে দোষারোপ করার কেউ নেই, এটাই শান্তির ব্যাপার। এত কিছুর ভিতর আমার মনে আর একটা প্রশ্ন ভীষণ আগ্রহ নিয়ে উকি দিচ্ছে, সীমান্ত ভাই কি কথা শুনতে বলল আমাকে, আমার সাথে আর কি কথা থাকতে পারে তার? দাদু বাড়িতে বেশ কয়েকদিন থাকা হলো এবার। এর ভিতর একটা আশ্চর্য কাণ্ড হলো। ওই যে আন্টি হাসপাতাল থেকে আসার দিন সীমান্ত ভাই আমাকে কথা শুনতে বলল, আমি একেবারেই পাত্তা দিলাম না। কিন্তু আজ আঙ্কেল মানে সীমান্ত ভাইয়ের বাবা কল দিয়েছে কথা শোনার জন্য। আঙ্কেল স্বল্পভাষী মানুষ, প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না। সে আমাকে কথা শোনার জন্য কল দিয়েছে, ব্যাপারটা বিস্ময়কর। আঙ্কেলের মুখের ওপর না বলাটা একটু কঠিন। বললাম, কথা শুনতে আপনাদের বাসায় যেতে পারবো না। সেদিনের অপমানের কথা ভুলিনি। আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? আঙ্কেল বললেন, ঠিক আছে, যেখানে বসে শোনো, শুনতেই হবে। শেষমেশ কথা শুনতে একটা রেস্টুরেন্টে গেলাম। সীমান্ত ভাইয়ের বাসার সবাই আসলেন এখানে, এমনকি নীরা আপা পর্যন্ত। আমি এত বেশি অবাক হলাম। প্রথমে নীরা আপার সাথে কেমন আছো, কবে আসছো, এই ধরনের কথাবার্তা হলো। আঙ্কেল বললেন, আগে খাবার অর্ডার করি, খাবার আসতে আসতে কথাবার্তা বলবো। আন্টি বললেন, হ্যাঁ করো। আমি সীমান্ত ভাইয়ের দিকে তাকিয়ে এক নজর দেখলাম। তাকে খুব বিষণ্ণ মনে হলো। আমার সাথে তাদের কি এমন গুরুত্বপূর্ণ কথা? মহা চিন্তায় পড়লাম। প্রথমে আঙ্কেল বলা শুরু করলেন, দেখো জেনিত, আমি আর তোমার আন্টি তো তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, তখন একটু ঝামেলা হলো। সীমান্তর সাথে তোমার কথা কাটাকাটি হলো। ও তোমাকে অযথা অনেক কথাবার্তা বলেছে, যেটা উচিত হয়নি। এই কথা নিয়ে তারা এখনও পড়ে আছে। আমি মনে মনে বিরক্ত হয়ে আঙ্কেলকে বলি, যা হওয়ার তো হয়েছে, তবে খুব বড় কিছু হয়নি, এসব নিয়ে আর কথা বাড়ানোর কোন দরকার নেই। এক পর্যায়ে সীমান্ত ভাই বলে উঠলেন, দরকার আছে, আমি দুঃখিত আমার আচরণের জন্য। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই এখন। আমার মাথা ঘুরে গেল। এই কথার বিপরীতে কেমন প্রতিক্রিয়া করা উচিত বুঝে উঠতে একটু সময় লাগে। কিছুক্ষণ থেমে থেকে বিস্মিত গলায় বললাম, আপনি প্রেম করছেন সুরভি আপার সাথে, এখন পরিবারের চাপে পড়ে আমাকে এখানে ডেকে বলছেন আমার সাথে বিয়েতে আপনার আপত্তি নেই? ব্যাস, আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব? আপনি নিজেকে কি ভাবছেন বলেন তো? খুব দামি কেউ, আর আমি ভীষণ সস্তা? আন্টি বললেন, জেনিত, তুই এভাবে কথা বলছিস কেন? আমার কিভাবে বলা উচিত আন্টি? আপনার ছেলের সুরভি আপার সঙ্গে সম্পর্ক, আর আপনারা আবার আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে কেন এসেছেন? একবার তো কত বাজে ঝামেলা হলো, এবার সে একই কাহিনী। সীমান্ত ভাই যেন জোর করে মুখ থেকে কথা বের করলেন, না, একই কাহিনী না। তখন আমার আপত্তি ছিল, এখন নেই।
আপনার আপত্তি না থাকলে আমি রাজি হয়ে যাব। এত অপমানের পরও আমি অদ্ভুত স্বভাবের হলেও এতটা নির্লজ্জ না। একটু থেমে আঙ্কেল আন্টিকে বললাম, আমি জানি সীমান্ত ভাই এখানে ইচ্ছে করে আসে নাই, আপনাদের চাপে পড়ে এসেছেন। আপনারা আপনাদের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিচ্ছেন। সে পছন্দ করে একজনকে, আর আপনারা তাকে জোর করছেন আমাকে বিয়ে করার জন্য। বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে কাউকে এতটা জোর করা ঠিক? আন্টি বিলাপে সুরে বললেন, সুরভি ছাড়া অন্য কোনো মেয়ে কি ছিল না প্রেম করার জন্য? আমি জেনে শুনে ওই মেয়েকে আমার ছেলের বউ করাবো? সীমান্ত ভাই ভিতরে ভিতরে রেগে আগুন হয়ে ঠান্ডা মেজাজে বলার চেষ্টা করলেন, মা প্লিজ, সুরভির কথা তুলো না আর। তোমাদের সব কথা তো আমি মেনে নিয়েছি। আমি বললাম, সুরভি আপার ব্যাপারে আপনাদের আপত্তি থাকলে অন্য মেয়ে দেখেন। সুরভি আপাকে নিয়ে সমস্যা, তার মানে এই না যে আমাকে বিয়ে করতে হবে। আমি বেশ বড় বড় কথা বলেছি, তারা হয়তো অসন্তুষ্ট হয়েছে হোক, এছাড়া আর কি করতাম বা বলতাম। যথেষ্ট ভালোভাবে বলেছি, আমাকে তো কম অপমানিত হতে হয়নি। যে মানুষটা আমার ষোড়শী মনে তীব্র ভালোবাসা ছিল তাকে পাওয়ার হাতছানি সেদিন আমি উপেক্ষা করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছি। বাসায় আসতেই সুরভি আপা দুঃখী দুঃখী গলায় আমাকে খোঁচা মেরে বললেন, সীমন্ত নাকি তোকে বিয়ে করতে রাজি হয়েছে, খুশি এবার তুই? আমিও খোঁচা মেরে বললাম, হ্যাঁ আমি খুব খুশি। সেই খুশিতে ফুপুর কাছে তোমার বিয়ের প্রস্তাবটা দেই কি বলো? জামিল ভাইয়া অস্ট্রেলিয়ার নাগরিক, কী যে ভালো চাকরি করে, মাসে লাখ লাখ টাকা বেতন পায়। বিয়ের পর সোজা অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারবে। সীমান্ত ভাইয়ের থেকে ভালো হবে, তাই না বলো? সুরভি আপা আমার সাথে কথায় পেরে উঠল না, শুধু শুধু পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে আর বাসার সকলের কাছে আমাকে ভিলেন বানায়। শেষে বললাম, আমার কথা শুনে মন খারাপ হয়েছে? হলে নাদিম ভাইয়ের সাথে একটু আবাসিক হোটেলে ঘুরে ফিরে শরীর মন চাঙ্গা করে আসো। এই বলে চলে আসলাম। এরকম একটা মেয়ের জন্য কিনা সীমান্ত ভাই এত ঝামেলা পোহাচ্ছে, কি খারাপ কপাল তার। রুমে আসার পর দেখি আন্টি কল দিয়েছে। সত্যি আমি এখন তাদের থেকে দূরে থাকতে চাই। কল ধরতে ইচ্ছে করলো না, তবু ধরলাম। আন্টি বললেন, তুই এভাবে চলে গেলি? আর কি করব বলো, তোমরা যা করছো তা কি ঠিক? মানলাম সুরভি আপাকে তোমাদের ভালো লাগে না, কিন্তু তোমার ছেলে তো ভালো লাগে। মানুষের মনের উপর যে কারো জোর খাটে না, এই কথা কি আমি এখন ভালোভাবে বুঝে গেছি, তাই না? আন্টি খুব দুশ্চিন্ত হয়ে বললেন, এখন কি করব বল? ও কেন যে বুঝতে যাচ্ছে না সুরভি মেয়েটা মোটেও সুবিধার না। সন্তানের ভালো ভাবা কি অন্যায়? যা ভাবার ভাবো, কিন্তু আমার সাথে তার বিয়ের ব্যাপারে বলো না। আমার খুব অপমান বোধ হয়, নিজেকে তুচ্ছ মনে হয়। কেউ আমাকে তার মনের বিরুদ্ধে বিয়ে করবে? কেমন খারাপ ব্যাপার বলো। আন্টি আমাকে আর বিয়ের ব্যাপারে বললেন না। আমার কথাগুলো হয়তো তার কাছে সঠিক মনে হয়েছে। এই বাসায় থাকলেই আমার আজকাল মন খারাপ হয়, তাই আবার দাদু বাড়ি চলে গেলাম। ওখানেই সবাই আছে, সবাই আমাকে মাথায় তুলে রাখে। দাদু বাড়িতে সবার সাথে কয়েকদিন ভীষণ আনন্দে কাটালাম। এসব ব্যাপার মনে পড়ে মন খারাপ হয়নি, তা বললে মিথ্যা বলা হবে। তারপর যখন বাসায় আসলাম শুনলাম সীমান্ত ভাইয়ের সাথে সুরভি আপার বিয়ের কথা চলছে নাকি। শুনে আমার বোধহয় ভীষণ গোপন করে একটু দুঃখ হলো। আমি নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলি একটা। আমার জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার মানুষটি বিয়ে করে নেবে আমার চোখের সামনে। সব অপমান রাগ ছাপিয়ে আমার তো একটু দুঃখ হয় স্বাভাবিক। সেদিন রেস্টুরেন্টে বসে রাজি হলেই হয়তো তাকে আমার করে পেতাম, কিন্তু সেই পাওয়া কি আনন্দের হতো? বরং খুব অপমানের হতো। আবার জামিল ভাইয়ের সাথে সুরভি আপার বিয়ের কথাটা পাকা করেও আমার রাস্তা পরিষ্কার করতে পারতাম, কিন্তু তাও করিনি। আমি বাসায় আসতেই নানু এই খবরটা দিলেন। আন্টি ওই দিনের পর আমার কাছে কেন যেন আর কল দিলেন না। আমি কি সেদিন ভুল কিছু বলেছিলাম? যাক, সীমান্ত ভাইয়ের পরিবার সুরভি আপার সাথে বিয়ের ব্যাপারে রাজি হয়েছে, তাহলে ভালো। নিশ্চয়ই সীমান্ত ভাইকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিয়ের প্রস্তাবটা সীমান্ত ভাইয়ের বাসা থেকে দেওয়া হয়েছে। প্রস্তাব দেওয়ার পর বাসার সবাই প্রথমেই বলেছে, কয়দিন আগে জেনিতের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, এখন আবার সুরভির জন্য। কেমন ব্যাপার? বড় মামি সবাইকে নাকি বলেছে জেনিতকে সীমান্ত পছন্দ করেনি, তাই বিয়েটা হয়নি। ওসব কথা না তোলাই ভালো। এখন সুরভির কথা বলেছে, এটাই ভাবা উচিত। আমার উপর থেকে রাগ এখনও কমেনি বড় মামির। জামিল ভাইয়ার সাথে সুরভি আপার বিয়ে দিতে না পারার আক্ষেপ তারা এখনও রয়ে গেছে, কিন্তু তাতে কি? সীমান্ত ভাইও পাত্র হিসেবে চমৎকার, সম্বন্ধটা ভালোই হবে। সুরভি আপা তো এমনিতেই রাজি। জামিল ভাইয়ের সাথে সম্বন্ধের ব্যাপারটা কোনো রকম পাকা হলে অবশ্য ভিন্ন ব্যাপার ছিল।
এখন সীমান্ত ভাইকে হাতছাড়া করার কোনো মানেই হয় না। সীমান্ত ভাই আর সুরভি আপার প্রেমের ব্যাপারটা গোপন রেখেই পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ বড় মামা প্রেম বিদ্বেষী মানুষ, প্রেমের কথা শুনলে কিনা আবার মোড় দিয়ে বসে। কেন জানি আমার মন খারাপ কমেই বেড়ে চলেছে, কেঁদে ফেলতে ইচ্ছে করছে। এই অনুভূতির ব্যাখ্যা আমি করতে পারবো না। অনেকক্ষণ যাবত ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। এর ভিতর ফোনের রিং হতে লাগলো। হাতে নিয়ে দেখলাম আন্টি কল দিয়েছে। একটু অবাক হলাম, কি ব্যাপার হঠাৎ এতদিন পর? নিশ্চয়ই ছেলের বিয়ের খবর দিতে। ফোন ধরতেই বললেন, বাসায় এসেছিস তুই? আজকে তোর মতোই দেখলাম। আমার গলাটা বিষণ্ণ শোনাচ্ছে। আন্টি জিজ্ঞেস করেন, তোর কি শরীর খারাপ? না, অনেক দিন পর কল দিলে তুমি। আমার মনে হচ্ছে তুই আমাদের এড়িয়ে চলতে চাস, সেজন্য দিইনি। তো আজকে কি মনে করে? তোকে একটা কথা বলতে, সীমান্ত আর সুরভির বিয়ে ঠিক হচ্ছে। তোমার ছেলেকে অভিনন্দন, খুব ভালো ব্যাপার। আন্টি প্রায় কেঁদে ফেললেন। এটা মোটেও ভালো ব্যাপার না জেনিত। আমি জানি এই বিয়েটা সীমান্তর জন্য ভালো হবে না। আমি মানুষ চিনতে ভুল করি না। আমার বুদ্ধিমান ছেলেটা রূপের মোহে বেকুব বনে গেল। এত চিন্তা করলে আবার হাসপাতালে যেতে হবে। যা হচ্ছে নিশ্চয়ই ভালো হবে। আন্টিকে একটু আশ্বস্ত করার চেষ্টা করে আবার বললাম, হয়তো সুরভি আপা বিয়ের পর বদলে গিয়ে একদম লক্ষ্মীমন্ত হয়ে যাবে, তোমাদের সকলের প্রিয় হয়ে উঠবে। মানুষ কি সবসময় এক থাকে? আমি সীমান্তকে পরিষ্কার বলে দিয়েছি বিয়ের পর বউ নিয়ে আলাদা থাকতে। এই মেয়েকে বউ হিসেবে আমি আমার বাসায় দেখতে পারবো না। আমি কিছু বললাম না। আন্টি আবার বললেন, সীমান্ত প্রথম যে প্রেমটা করেছিল সেটা ভাঙার পর কি যে খারাপ অবস্থা হয়েছিল। ছেলেটার মনটা আবার ভেঙে গেলে অনেক দুঃখ পাবে। অন্য কোথাও বিয়ে দিলে সেখানেও হয়তো মন বসবে না। ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে এখন সব মানতে হবে। কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি জেনিত। এত কষ্ট পেও না, তুমি ভালো মানুষ, তোমার সাথে খারাপ হবে না। আন্টিকে দায়সারাভাবে প্রত্যুত্তর করছি। এছাড়া আর কি বলবো আমি? আমারও তো ঝরঝর করে কেঁদে ফেলতে ইচ্ছে করছে। শেষমেশ আন্টি বলে বসলেন, আচ্ছা জেনিত, তুই তো সুরভির ব্যাপারে সব জানিস। ওর ব্যাপারে এমন কিছু আমাকে বল যেটা শুনলে সীমান্ত সুরভিকে বিয়ে করবে না। আন্টির কথা শুনে আমার হাসি এসে গেল। এমন কিছুই আমি জানি না, হয়তো 2-4টা প্রেম করেছে, এ আর এমন কি। আন্টিকে কোনো কথা বলে সুরভি আপার বিয়ে ভাঙার দোষারোপ আমি নিতে পারবো না। বরাবরের মতো শেষমেশ আমি অপমান হব। যতই কষ্ট হোক, এসব থেকে এখন নিস্তার চাই। সুরভি আপা আর সীমান্ত ভাইয়ের এঙ্গেজমেন্টের তারিখও পড়ে গেল। সব কিছু কীরকম হুট করে হয়ে যাচ্ছে। আমারও দীর্ঘ নিঃশ্বাস বাড়ছে। রাতে মাঝে মধ্যে কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলি। আমি কি চাচ্ছি আমি নিজেও জানি না। এঙ্গেজমেন্টের আগে একদিন সীমান্ত ভাই আমাকে কল করলেন। আমার হৃদযন্ত্রটা এত জোরে লাফিয়ে উঠল, বুকের ভিতর কষ্টটা দ্বিগুণ হলো। কল ধরলাম। ধরা উচিত হয়েছে কিনা জানি না। সীমান্ত ভাই জিজ্ঞেস করলেন, জেনিত কেমন আছো? ভালো। বাসায় ফিরেছ? জি। এরপর থেমে রইলেন। কি বলতে ফোন করেছে কে জানে। জেনিত, আমি আসলে তোমাকে একটু বেশি ভুল বুঝেছিলাম। অনেক বলে ফেলেছিলাম এসব কথা। এখন আবার কেন বলছেন? আমার গিল্টি ফিল হচ্ছে। তোমাকে অযথা অপমান করেছি। হঠাৎ আপনার কেন মনে হলো যে আমাকে অযথা অপমান করেছেন? কারণ আমি বুঝতে পেরেছি সুরভির ব্যাপারে তুমি মাকে কোনো খারাপ কিছু বলনি। মায়ের সাথে তোমার খাতিরের কোনো উদ্দেশ্যও ছিল না। ভালো তো, আল্লাহ আপনাকে আরও বোঝার জ্ঞান দিক। আমি অনেক দুঃখিত। ঠিক আছে, সত্যি আমি মন থেকে অনুতপ্ত। তুমি কোনো রাগ মনে রেখো না। না, রাখবো না। আপনি আমার দুলাভাই হচ্ছেন, আমাদের বাসার জামাই। এত সামান্য ব্যাপারে আপনার উপর রেগে থাকা ভালো দেখায় না। তুমি আমাদের বাসায় এসো, মা তোমাকে মিস করে। আমিও আন্টিকে মিস করি। আরও কিছু বললেন? রাখছি তাহলে। জেনিত, তুমি ভীষণ ভালো, ভালো থাকো সবসময়। জি। এরপর আমি লাইন কেটে দিলাম। তাকে বিয়ে করার সুযোগ পেয়েও করিনি, কোনো ঝামেলাও করছি না তাদের বিয়ের ব্যাপারে। তাই হয়তো হঠাৎ আমাকে এত ভালো নির্দোষ মনে হচ্ছে। এত অস্থির লাগছে আমার সীমান্ত ভাই এই বাড়ির জামাই হয়ে আসবেন। খাবার টেবিলে তারা দুজন হেসে হেসে খাবার খাবে, বিকালে ছাদে বসে গল্প করবে। তাদের দুইজনের সামনে আমি নিজেকে সহজ করে নিব কিভাবে? একদিন সুরভি আপাও হয়তো আন্টির প্রিয় হয়ে উঠবেন। এসব কিছু আমার চোখের সামনেই হবে। আমার বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। আমার এই কান্না কাউকে দেখানো যাবে না। এঙ্গেজমেন্ট উপলক্ষে বাসা গোছগাছ করা হচ্ছে, নতুন নতুন ফার্নিচার আনা হচ্ছে। একদম উৎসব লেগে গেছে। আমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছি ভীষণ।
এসবে যোগ দিতে পারছি না, কেউ আমাকে ডাকছেও না তেমন। নানু জিজ্ঞেস করলেন, তোর কি মন খারাপ? আমি হাসার চেষ্টা করে বললাম, না, কোথায় মন খারাপ? তাহলে তুই মনমরা হয়ে আসিস কেন? ওদিকেও যাচ্ছিস না? কেন যাব? মামি আমাকে কি সব কথা বলেছে? আমি ভুলে যাইনি। সীমান্তর জন্য এখনও তোর মন খারাপ হচ্ছে, তাই তো? মন খারাপ করিস না। এই বলে নানু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি তার কথার কোনো প্রতিবাদ করলাম না, অস্বীকার করলাম না। বললাম, আমি শাশুর ওখানে যাব, এই বিয়েতে থাকবো না। পাগলের মতো কথা বলিস না, সবাই কী ভাববে তোকে? এটা হয় নাকি? জাগিয়ে আনন্দ কর। আমার আনন্দ আসছে না। তাহলে সেদিন রেস্টুরেন্টে বসে যে সীমান্ত তোকে বিয়ের কথা বলল, রাজি হোসনি কেন? সেটাও ইচ্ছে করেনি। তাহলে কি ইচ্ছে করে? জানি না। নানু আমার কথাবার্তায় হতাশ হয়ে আর কিছু জিজ্ঞেস করলেন না। আদর করে চুলে বিলি কেটে দিতে লাগলেন। আমার কি যে ভীষণ কান্না পাচ্ছে আবার। এঙ্গেজমেন্টের দিন যদি সবার সামনে কেঁদে ফেলি, কি কুৎসিত ব্যাপার হবে। আজকে সুরভি আপা সীমান্ত ভাইয়ের এঙ্গেজমেন্ট। রাতে আমার ভালো ঘুম হলো না, না হওয়া স্বাভাবিক। এই অস্থিরতা আর সহ্য হচ্ছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সকালে উঠে গোসল সেরে রুমের বাইরে বের হলাম। সবাই খুব ব্যস্ত। আমি সবার সঙ্গে আনন্দে যোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলাম। যে আমার মন থেকে না আসে তা আমি করতে পারি না। মনে হচ্ছে এই বাসা থেকে বের হলেই আমি একটু শান্তি পাবো, স্বস্তি পাবো। একই ছাদের নিচে থাকলেও সুরভি আপার সাথে আমার দেখা হয় না এখন। দুইজন দুইজনকে এড়িয়ে চলি। বাসার সবার মতে সমস্ত দোষী আমার, তাই সুরভি আপার সাথে আমার সম্পর্ক এত খারাপ। আমার দাদাবাড়িতে এঙ্গেজমেন্ট উপলক্ষে দাওয়াত করা হয়েছে, এখন কেউ আসেনি, তবে আসবে বলেছে। জামিল ভাইয়া ঠাট্টা করে বলল, সবাই আসলেও সে আসবে না, সুন্দরী মেয়েদের বিয়ে হতে দেখলে তার কষ্ট হয়। তার কথা শুনে আমার হাসি পেল। বিকালের দিকে সুরভি আপা পার্লারে যাবে, বড় মামা তার সাথে আমাকে যেতে বলেছেন। বড় মামার মুখের উপর না বলা এত সহজ ব্যাপার না, তবুও আমি অনেক বাহানা দিয়েছি, কিন্তু কাজ হলো না। মামা ইচ্ছে করে এটা করেছে, আমি দূরে দূরে থাকছি সেজন্য। ভেবেছি সুরভি আপার সঙ্গে সামান্য কোনো ব্যাপার নিয়ে আমার ঝগড়াঝাটি হয়েছে, ভিতরের খবর তো তিনি জানেন না। শেষমেশ সুরভি আপার সাথে আমাকেই পার্লারে যেতে হলো। এর চেয়ে অস্বস্তির ব্যাপার আর কি হতে পারে। গাড়ি কিছুদূর যাওয়ার পর দেখি সীমান্ত ভাই দাঁড়িয়ে আছে। সে পার্লার পর্যন্ত যাবে সুরভি আপার সাথে। তার নাকি ওদিকে কাজ আছে, কি যে ঢং। আমার এবার হায় মিশে যেতে ইচ্ছে করলো। মনে মনে দোয়া করছি এদের সামনে যেন চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে না পড়ে। তবে সীমান্ত ভাই আমার সঙ্গে বেশ সহজ আচরণ করেছে। আমি অত নাটক করতে পারি না, আমি কথাই বললাম না। বড় মামার কড়া নির্দেশ ছিল পার্লার থেকে আগে আগে ফিরতে হবে। আমরাও দেরি করলাম না। পার্লার থেকে এসে দেখি আমার দাদু বাড়ির লোকজন চলে এসেছে। সবাই আসেনি, অল্প কয়েকজন এসেছে। ছোট ফুপুর আসার কথা থাকলেও আসতে পারেনি। জামিল ভাইকে জিজ্ঞেস করে জানলাম, ফুপুর শরীরটা ভালো নেই, এত বছর পর অস্ট্রেলিয়া থেকে ফিরে বাংলাদেশে আবহাওয়ার সমস্যা হচ্ছে। সবার সাথে একটু কথাবার্তা বলে আমি টুপ করে রুমে চলে গেলাম। আমার একা থাকতে ইচ্ছে করছে।